Dear students, today's topic is human rights in development, subject code number 104, concept of human rights. মানবাধিকারের ধারণা ডেফিনিশন আমরা শিখব প্রথমে, তারপর হচ্ছে ডিস্টিংশন বিটুইন হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রাইটস অ্যান্ড three generations of human rights, A, B, C, D. C হচ্ছে থ্রি জেনারেশন অফ হিউম্যান রাইট, ডি হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ল, এবং ই হচ্ছে সাবজেক্ট ম্যাটার কন্টেন্টস অফ হিউম্যান রাইটস। এখানে বলছে রাইটস অফ হিউম্যান ফ্রম বার্থ টু ডেথ হুইচ ইজ ডিফাইন্ড বাই ল, অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল অধিকার যেগুলো আইন দ্বারা ডিফাইন করা যায় অথবা আইন দ্বারা সুরক্ষিত, সেগুলো সবগুলো হচ্ছে হিউম্যান রাইটস। আর হিউম্যান রাইটস হচ্ছে ইউনিভার্সাল, ইনলাইনেবল, ইনডিভিজিবল। আচ্ছা, দিস স্ট্যান্ডার্ড বেসড অন ডিগনিটি, ইকুয়ালিটি, ফেয়ারনেস, প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল from power abuse and ensure basic needs. আচ্ছা, প্রাইমারিলি হিউম্যান এই যে রাইটস, এটা সেক্ষেত্রে কোডিফাইড ইন দ্য ন্যাশনাল লজ, জাতীয় আইনগুলোতে থাকছে, ইন্টারন্যাশনাল ট্রিটিজ, আন্তর্জাতিক ট্রিটি বা চুক্তিগুলোতে থাকছে, ইনক্লুডিং দ্য 1948 ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট। এর মধ্যে রয়েছে 1948 সালের সার্বজনীন মানবাধিকার ঘোষণা। এটাই মূলত মানবাধিকারের আইনের সূচনা লগ্ন। আর হিউম্যান রাইটস আগে বলেছি ইউনিভার্সাল, ইনঅ্যালাইনেবল, ইনডিভিজিবল, ইন্টারডিপেন্ডেন্ট। এটা প্রোটেক্টেড বাই ল। ব্রিটেনে হিউম্যান রাইটস প্রোটেক্ট করার জন্য আইন হচ্ছে দ্য হিউম্যান রাইটস অ্যাক্ট 1998। ভারতে হচ্ছে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993। আর ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যেটা প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 বলে গঠিত হয়েছে, তারা এই হিউম্যান রাইটস বিষয় দেখাশোনা করে। বাংলাদেশে হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেলের 26 থেকে 47 এ এবং হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট এগুলো এনফোর্স করে। এর মধ্যে বাংলাদেশে রয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট 2009, এর বলে গঠিত হয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন NHRC, যারা এগুলাকে ভায়োলেশনকে হ্যান্ডেল করে। আর এগুলো আমাদের দেশের জুডিশিয়ারি বা বিচার সিস্টেম এবং ল এনফোর্সমেন্ট অথরিটি আর কনস্টিটিউশনালি বাউন্ড টু আপহোল্ড দিস রাইট, এই রাইটগুলোকে আপহোল্ড করতে হয়। তাহলে আমরা কি মেকানিজম বাংলাদেশে পেলাম? সুপ্রিম কোর্ট আর্টিকেল 144, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা গঠিত হয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট 2009, এবং লিগ্যাল প্রোটেকশন রয়েছে আদার্স। আবার যদি আমরা বেসিক ফিচার্সগুলো দেখি, ইনহারেন্ট, বর্ন উইথ রাইট, ইউনিভার্সাল, ইনঅ্যালাইনেবল, ইন্টারকানেক্টেড অ্যান্ড ইনডিভিজিবল, অথবা অল রাইট সমান, কোনটা কম কোনটা বেশি না। তাহলে আমরা ইন দিয়ে পাচ্ছি চারটা: ইনহারেন্ট, ইনঅ্যালাইনেবল বা ক্যান নট বি সারেন্ডার্ড, ইন্টারকানেক্টেড বা কানেক্টেড একটার সাথে, ইন্ডিভিজুয়াল বা সবাই সমান, ইনডিভিজিবল, আর হচ্ছে ইউনিভার্সাল, সার্বজনীন, নন ডিসক্রিমিনেটরি, কারোর সাথে বৈষম্য করা যাবে না, মানে পুরুষ নারী, নারী পুরুষ, এরকম। নেভার অ্যাবসলিউট, এটা কখনো আবার অসীম না, এটার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে আইন কানুন দ্বারা, বা কোনো অপরাধগুলো যে গ্রেপ্তার করা হয় সেই ক্ষেত্রে এটার লিমিট আছে। ইমপ্রেসক্রিপ্টিবল, নেভার এক্সপায়ার্স, ইররিভোকেবল, ক্যান নট বি রিভোক, ফান্ডামেন্টাল, মৌলিক, অ্যান্ড এসেনশিয়াল অ্যান্ড নেসেসারি, প্রয়োজনীয় এবং দরকারি, পার্টিসিপেটিভ অ্যান্ড ইনক্লুসিভ, আর লিমিটেড স্টেট পাওয়ারকে লিমিট করে, ডাইনামিক, এবং এটা সময় সময় চেঞ্জ হচ্ছে। আসেন বেসিক ডিস্টিংশন বিটুইন হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। আমরা এখন দেখব হিউম্যান রাইটস এবং ফান্ডামেন্টাল রাইটসের পার্থক্যগুলো। আচ্ছা, হিউম্যান রাইটস হচ্ছে মূলত কনস্টিটিউশন দ্বারা গ্যারান্টিড, ফান্ডামেন্টাল রাইটসগুলো, হিউম্যান রাইটস হচ্ছে বার্থ দ্বারা স্বীকৃত। আচ্ছা, আবার বলছি, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে রাইটস গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। ফান্ডামেন্টাল রাইটগুলো দেশের সংবিধান দ্বারা স্বীকৃত। হিউম্যান রাইটসগুলো মানুষের ঘরে জন্ম নিলে মানবাধিকার তার
জন্মাবে। নেচার হচ্ছে মেইনলি লিমিট টু সিটিজেন, তাহলে ফান্ডামেন্টাল বা মৌলিক অধিকার হচ্ছে সিটিজেনদের জন্য, আর হিউম্যান রাইটস হচ্ছে ইউনিভার্সাল, সবার জন্য। আমাদের দেশের রোহিঙ্গাদের জন্য, বিদেশি নাগরিকদের জন্য এটা প্রযোজ্য। ফান্ডামেন্টাল রাইট ন্যাশনাল কনস্টিটিউশন এটা কী করে সোর্স, আর ইন্টারন্যাশনাল ল, বিভিন্ন ডিক্লারেশন, এগ্রিমেন্ট, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের বেসিস। এনফোর্সমেন্ট করে বাংলাদেশীয় কোর্ট বা সুপ্রিম কোর্ট আর ইন্টারন্যাশনাল বডিজ অ্যান্ড কোর্টস। আচ্ছা, বাইন্ডিং হচ্ছে লিগ্যাল বাইন্ডিং উইদিন দ্য কান্ট্রি, রাষ্ট্রের সীমার মধ্যে এটা প্রযোজ্য। তার মানে এক এক দেশ থেকে আরেকটা দেশে ফান্ডামেন্টাল রাইটগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু পৃথিবীর সব দেশে মানবাধিকার সমান, যদি না সেই রাষ্ট্র সেখানে কোনোটা আন্তর্জাতিক আইনের কোনোটা নিয়ে কী করে অস্বীকৃতি জ্ঞাপন করে থাকে, অর্থাৎ একমত না হয়ে থাকে, বার দিয়ে থাকে সেগুলো। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে এনফোর্স বাই কনস্টিটিউশন, হিউম্যান রাইটস হচ্ছে ইউনিভার্সাল, সবার জন্য। আচ্ছা, এটা ফান্ডামেন্টাল রাইটস, আরেক নাম হচ্ছে বেসিক রাইটস। আর হিউম্যান রাইটস হচ্ছে বেসিক রাইট প্লাস আরও যে রাইটস আছে অ্যাবসলিউট রাইটস। আচ্ছা, এটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক ফান্ডামেন্টাল রাইটস। হিউম্যান রাইটস হচ্ছে ইউনিভার্সাল। ফান্ডামেন্টাল রাইটসের যদি আপনি উদাহরণ নেন, সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম, আর হিউম্যান রাইটস হচ্ছে রাইট অফ লাইফ উইথ ডিগনিটি। কনস্টিটিউশনালি গ্যারান্টিড আর হচ্ছে ইন্টারন্যাশনালি গ্যারান্টিড। এনফোর্সেবল বাই কোর্ট অফ ল, enforced by United Nations and other international organizations or courts, arbitrary organizations. Enforceable by court of law. ফান্ডামেন্টাল এই যে রাইটসগুলো আসছে মূলত ডেমোক্রেটিক সোসাইটি থেকে, আর হিউম্যান রাইটস হচ্ছে সিভিলাইজড নেশনস ধারণাগুলো থেকে। হিউম্যান রাইটস ইউনিভার্সাল, ফান্ডামেন্টাল রাইটস কান্ট্রি স্পেসিফিক। হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ল, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কনস্টিটিউশন। হিউম্যান রাইটস হচ্ছে ইন্টারন্যাশনাল বডিজ, UN, ICJ, National Court legal system. Human rights is inherent to humanity, the whole, and fundamental rights codified subset of right, the part. এখানে মোটামুটি আগের চলে আসছে। Three generations of human rights. Three generations of human rights. প্রথম জেনারেশন হচ্ছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সেকেন্ড জেনারেশন হচ্ছে ইকোনমিক অ্যান্ড কালচারাল রাইটস, এই দুটাই ব্যক্তিগত অধিকারগুলো। The third generation is solidarity. These are collective rights that belongs to communities of people rather than individuals, require global cooperation. তাহলে সেটা মূলত ইন্ডিভিজুয়াল বা একক ব্যক্তি না, বরং কমিউনিটি বা পুরো অ্যাজ আ হোল হিসাবে এই দুইগুলো থাকবে, এবং রিকোয়ার্স গ্লোবাল কোঅপারেশন, এবং সারা পৃথিবীর অন্যান্য জায়গার কোঅপারেশন এটা ডিমান্ড করে। এখানে মূলত হচ্ছে রাইট টু ডেভেলপমেন্ট, উন্নয়নের অধিকার, রাইট টু হ্যাভ ক্লিন এনভায়রনমেন্ট, রাইট টু হ্যাভ ন্যাচারাল রিসোর্সেস, অ্যান্ড রাইট টু হ্যাভ কালচার, প্রোটেক্ট কালচার হেরিটেজ, রাইট টু নো কমন ল, এনভায়রনমেন্টাল ল। এগুলো হচ্ছে থার্ড জেনারেশন। আর সবগুলো আসলে মানবাধিকারই হচ্ছে আসলে ইন্টারকানেক্টেড। আর ইদানিং একটা জিনিস স্কলাররা প্রপোজ করছে, সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন। এটা রেপিড অ্যাডভান্স অফ টেকনোলজিস অ্যান্ড বায়োটেক্স such as digital rights, internet access, genetic manipulation protection, এগুলো এক ধরনের মানবাধিকারের মধ্যে গিয়ে দাঁড়াচ্ছে। আমাদের চতুর্থ আলোচ্য বিষয় হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ল। তাহলে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল IHRL এবং ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বা IHL, এটা মূলত দুইটাই হচ্ছে প্রাইমারি গোল অফ প্রোটেক্টিং হিউম্যান লাইফ অ্যান্ড ডিগনিটি। আচ্ছা, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল আমরা দেখতে পাচ্ছি সেটা বেসিক এবং অ্যাবসোলুট সবগুলো অধিকার মিলে হচ্ছে হিউম্যান রাইটস ল, এবং হিউম্যান রাইটস ল হচ্ছে অলওয়েজ বলবৎ থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে যেমন হচ্ছে UN চার্টার 1994, UDHR 1984, ICCPR 1966, ICSEPR 1966, etc. যেমন এখানে কোর্ট হচ্ছে হিউম্যান রাইটসের কোর্ট হচ্ছে হিউম্যান রাইটস কমিশন, রিট ইন হাইকোর্ট, ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস ECHR, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ, ট্রাইব্যুনালস UN। হ্যাঁ, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল সাধারণত এগুলো মানবিক অধিকার হচ্ছে, মানবিক আইন হচ্ছে যুদ্ধকালীন সময়, দুর্যোগকালীন সময় যে আইনগুলো প্রযোজ্য সেগুলো জেনেভা কনভেনশন, হেগ কনভেনশন, রেড ক্রস, রেড ক্রিসেন্টের আইন কানুন রিলেটেড।
যেমন বাংলাদেশে হিউম্যানিটেরিয়ান বা মানবতা বিরোধী অপরাধের যে আইসিটি কোড, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড এই সংক্রান্ত বিচার আচার করে থাকে। It is similarity ki fundamental objective, core prohibition, protection of vulnerable groups. Basic legal rights. अच्छा, international humanitarian law IHL, international human rights law IHRL. Timing applies only during armed conflict, international and internal. তাহলে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল মূলত হচ্ছে তখন যখন কি হয়, যুদ্ধ হয়। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল হচ্ছে অল টাইম, সবসময়ের জন্য প্রযোজ্য। এটা হিউম্যানিটেরিয়ান ল হচ্ছে অল পার্টিস দের জন্য, আর হচ্ছে IHRL হিউম্যান রাইটস ল হচ্ছে প্রাইমারি বাইন্ডস স্টেট, রাষ্ট্রগুলোকে একটা লিমিটস বা বাইন্ডস করে দেয় যে যেটা আপনাকে নাগরিকদের জন্য এনশিওর করতে হবে, অথবা অনাগরিকদের জন্য এগুলো এনশিওর করতে হবে। কোর ফোর্স রিলেটেড টু দ্য কন্ডাক্ট অফ hostilities and protect those not fighting, prisoners of war and civilians। আচ্ছা, তাহলে মূল বিষয় হচ্ছে যারা যুদ্ধ করছে না তাদেরকে নিরাপত্তা দেওয়া, এবং যারা যুদ্ধ করছে তাদের জন্য কিছু অধিকার নিশ্চিত করা। and focus on border right like freedom of speech, এগুলো হচ্ছে হিউম্যান রাইটস। আচ্ছা, derogation cannot be suspended, তাহলে হিউম্যানিটেরিয়ান ল কোনোভাবেই সাসপেন্ড করা যাবে না। আর হচ্ছে আর হিউম্যান রাইটস মাঝে মাঝে টেম্পোরারি সাসপেন্ড করা যায়, রাষ্ট্রগুলো যখন জরুরি অবস্থা ঘোষণা করে তখন। আচ্ছা, ফর্মুলেটেড অ্যাজ এ সিরিজ অফ ডিউটিজ অ্যান্ড অব্লিগেশন ফর কমব্যাটেন্টস, তাহলে কমব্যাটেন্টসের জন্য কতগুলো ডিউটিজ অ্যান্ড অব্লিগেশন দিয়ে দেওয়া হয় যারা যুদ্ধ করছে তাদের জন্য, বিবাদমূল পক্ষ। ফর্মুলেটেড অ্যাজ রাইট দ্যাট ইন্ডিভিজুয়ালস ক্যান ক্লেম অ্যাগেন্স্ট দ্য গভর্নমেন্ট, তাহলে এগুলো হচ্ছে মানবাধিকার, হচ্ছে বেসিক অধিকার, বেসিক রাইটস অ্যান্ড অ্যাবসলিউট রাইটের সম্মিলিত, যেগুলো রাষ্ট্রের কাছে, যে কোনো রাষ্ট্রের কাছে যে কোনো মানুষ ডিমান্ড করতে পারে। সাবজেক্ট ম্যাটার অফ হিউম্যান রাইটস মূলত, তো আমরা জানি যে সাবজেক্ট ম্যাটার হচ্ছে এই পুরো সাবজেক্টের সিলেবাসটাই। আমরা সাবজেক্ট ম্যাটার যদি দেখি সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক হচ্ছে ইকুয়ালিটি, নন ডিসক্রিমিনেশন, লাইফ অ্যান্ড লিবার্টি, পার্সোনাল ফ্রিডম, রিলিজিয়ান অ্যান্ড প্রপার্টি রাইট। Fundamental principles in state policy for to basic necessary social justice and environmental protection. Key national legislation হচ্ছে বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, Women and Children Repression Prevention Act 2000, Torture and Custodial Death Prevention Act 2013, and Digital Security Act, now Cyber Security Act. International commitment হচ্ছে বাংলাদেশ is a signatory to several core international treaties including ICCPR, ICESCPR, CEDAW, and CRC, and institutional oversight হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন রয়েছে আমাদের, অ্যান্ড জুডিশিয়ারি সিস্টেমও সেগুলো প্রোটেক্ট করছে। এটা মূলত বাংলাদেশের পারসপেক্টিভে লেখা কোশ্চেন, সারা ওয়ার্ল্ডে যদি হয় আপনি সিলেবাসে যেগুলো টপিক মনে পড়ে সবগুলো লিখে দিলে হবে, অর্থাৎ হিস্ট্রি থেকে অংশ লিখবেন, আর এই বিভিন্ন কম্পোনেন্টস, কোর্স ডেভেলপমেন্ট যেগুলো সেগুলো লিখবেন, হয়ে যাবে। সোর্সেস অফ হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল এবং হিউম্যান রাইটসের সোর্স হচ্ছে, প্রথম সোর্স হচ্ছে ন্যাচারাল ল, মানে প্রাকৃতিক আইন বা প্রকৃতি থেকে প্রাপ্ত আইন, প্রাকৃতি থেকে। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, UDHR, ICCPR, ICSCR, এগুলো হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের কতগুলো উৎস। অ্যান্ড কাস্টমার ইন্টারন্যাশনাল ল এবং অন্য দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন দেশের আইন কানুনগুলো আরেকটা দেশের জন্য ফলোড, আরেকটা দেশের জন্য কী করা যায় উদাহরণ হিসেবে থাকে, এবং সে দেশ আইন করার সময় সেগুলোকে ফলো করবে। ডেভেলপমেন্ট অফ হিউম্যান রাইটস, হিউম্যান রাইটসটা আসলে কীভাবে আজকের পর্যায়ে চলে আসছে আমরা এখন দেখব। হিউম্যান রাইটস হিস্ট্রি স্প্যান্স ফ্রম এনশিয়েন্ট কনসেপ্ট অফ ন্যাচারাল ল টু মডার্ন ইন্টারন্যাশনাল ল। আমরা আগেই বলেছি যে প্রাচীনকালের প্রকৃতি থেকে আইন, প্রকৃতি থেকে প্রাপ্ত আইন থেকে বর্তমানের মডার্ন ইন্টারন্যাশনাল ল, পুরোটাই হচ্ছে হিউম্যান রাইটসের
স্প্যান বা পরিসীমা। Heavily influenced by the documents like 1215 Magna Carta, 1789 France Declaration, and 1948 Universal Declaration of Human Rights by UDHR. তাহলে বলছে আন্তর্জাতিক মানবাধিকার মূলত প্রাচীনকালের প্রাকৃতিক আইন থেকে আধুনিক আইন পর্যন্ত বিস্তৃত, যেটা খুব করে ইনফ্লুয়েসড হয়েছে ম্যাগনা কার্টা, ফ্রেঞ্চ ডিক্লারেশন অ্যান্ড ইউনিভার্সাল ডিক্লারেশন দিয়ে। আমরা এখন মাইলস্টোনগুলো দেখব। মাইলস্টোন হচ্ছে 539 সালের সাইরাস সিলিন্ডার। আফটার কনকুয়ারিং ব্যাবিলন, সাইরাস দ্য গ্রেট ফ্রিড স্লেভস অ্যান্ড ডিক্লেয়ার্ড ফ্রিডম অফ রিলিজিয়ন। তাহলে সাইরাস দ্য গ্রেট, যেটা মূলত ব্যাবিলন বা বাবেল সভ্যতা বা বর্তমানে ইরাক, এই অংশটা দখল করার পর ইহুদি কৃতদাসদেরকে ফ্রিড বা মুক্ত করে দেন এবং ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন। এটা আপনারা অলরেডি জানেন যে ইহুদিদের দ্বিতীয় টেম্পল হযরত সুলেমান আলাইহিস সালাম যে নির্মাণ করেছে, এরপরে যখন এই ইহুদিদেরকে স্লেভ আকারে স্লেভ বা দাসত্ব থেকে মুক্তি দেওয়ার পর তারা এটা করেছে, এবং তারা সাইরাস দ্য গ্রেটের রাজ্যের সীমার মধ্যেই ছিল। 1215 Magna Carta, King John of England guaranteed his subject rights and established that everyone, including the king, was subject to the law. বলছে প্রথমবারের মতো ইংল্যান্ডের রাজা জন ম্যাগনা কার্টা চুক্তির মধ্য দিয়ে ঘোষণা দিয়েছেন যে তাদের নাগরিকদের কোনো অধিকার থাকবে এবং রাজাও আইনের ঊর্ধ্বে থাকবে না। 1628 সালে পিটিশন অফ রাইটে কিং চার্লস I 1626 সালে ঘোষণা করেছে যে মোনার্ক বা এই যে সম্রাটের কিছু অধিকার কমে দেওয়া হবে এবং মানুষদের লিবার্টি বা স্বাধীনতা প্রোটেক্ট করা হবে। একইভাবে 1689 সালে বিল অফ রাইটস ইংল্যান্ডে তারা রাজার ক্ষমতাকে সীমাবদ্ধ করেছে এবং পার্লামেন্টের রাইটকে সেটা বা নির্ধারণ করেছে যে পার্লামেন্টের কী কী অধিকার থাকবে। এরপর হচ্ছে 1776 সালে ইউএস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। 1776 সালে ইউএস বা আমেরিকার স্বাধীনতার ডিক্লারেশনের মধ্যে কতগুলো লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুইট অফ হ্যাপিনেসের অধিকার ছিল। ফ্রান্স ডিক্লারেশন অফ রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন স্টেটেড দ্যাট অল সিটিজেন্স আর ইকুয়াল আন্ডার দ্য ল। এবং 1789 সালে ফ্রান্স ডিক্লারেশন প্রথমবারের মতো ঘোষণা করেছে যে সকল সিটিজেন এবং মানুষের অধিকার থাকবে সমান। অ্যাবলিশন অফ স্লেভারি, 1807 সালে ব্রিটিশ এম্পায়ারে স্লেভ ট্রেড নিষিদ্ধ করা হয় এবং স্লেভারি বা দাসত্ব প্রথা নিষিদ্ধ করা হয় 1833 সালে, এবং যেটা সারা পৃথিবীতে পরবর্তীতে ইনফ্লুয়েন্স বা প্রভাব ফেলেছে। 1917 সালে রাশিয়ান রেভলিউশন সংগঠিত, রুশ বিপ্লব, এবং 1919 সালে লিগ অফ নেশন, 1919 সালে আইএলও প্রতিষ্ঠিত হয়েছে। 1945 সালে চার্টার অফ ইউনাইটেড নেশনস ঘোষণা করা হয়েছে এবং 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট UDHR, যেটা আন্তর্জাতিক মানবাধিকার সনদ হিসেবে স্বীকৃত, যেখানে 30টা কোর হিউম্যান রাইটসকে মানুষের অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল কোভেনেন্টসের মধ্যে দুইটা খুবই বিখ্যাত: ইন্টারন্যাশনাল কোভেনেন্টস অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ইন্টারন্যাশনাল কোভেনেন্টস অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। প্রথমটার নাম হচ্ছে ICCPR, পরেরটার নাম হচ্ছে ICESCR। এই দুইটা এবং এই যে UDHR তিনটাকে বলা হয় ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, মানে আন্তর্জাতিক হিউম্যান রাইটসের বিল হচ্ছে তিনটা। ওয়ার্ল্ড কনফারেন্স অফ হিউম্যান রাইটস 1993 সালে অনুষ্ঠিত হয়েছে। এখন আমরা দেখব হিউম্যান রাইটসের যে তিনটা স্টেজ রয়েছে: প্রিমিটিভ ইরা, মেডিভ্যাল ইরা এবং মডার্ন ইরা। প্রিমিটিভ ও অ্যানশিয়েন্ট ইরা হচ্ছে অ্যানশিয়েন্ট রিলিজিয়ান, বিলিভ এবং বিভিন্ন লোকাল কাস্টম থেকে হয়েছে। আর্লিয়েস্ট প্রিন্সিপাল হচ্ছে অ্যানশিয়েন্ট সোসাইটিজ, মেসোপটেমিয়া, ইন্ডিয়া, চায়না, সেখানে মোরাল ডিউটিজ অ্যান্ড রিলিজিয়াস টেক্সট, ইথিক্যাল বিহেভিয়ার এগুলো ছিল সেখানকার প্রিমিটিভ স্টেজে হিউম্যান রাইটস। কোড অফ হাম্বুরি নামের এক ধরনের হাম্বুরি ছিল, যেটা 1750
খ্রিস্টপূর্বাব্দে যীশু খ্রিস্টের জন্মেরও 1750 বছর আগে মিস্টার হাম্বুরি তিনি ডিক্লেয়ার করেছেন এস্টাবলিশ রিটেন লস গভর্নিং সোশ্যাল রিলেশনস প্রপার্টি জাস্টিস মার্কিং অ্যান আর্লি অ্যাটেম্পট অফ ফর্মালাইজিং রাইটস। গ্রিক অ্যান্ড রোমান ফাউন্ডেশন, গ্রিক ফিলোসফি রোমান ল মূলত প্রাথমিক দিকে মানবাধিকারের অ্যানশিয়েন্ট স্টেজে অনেক অবদান রেখেছে। লিমিটেশন, রাইট আর নট ইউনিভার্সাল, তখন কিন্তু অধিকারগুলো ইউনিভার্সাল ছিল না, অফটেন ইনক্লুডিং স্লেভ, ফরেনার্স অ্যান্ড ওমেন, মূলত দাস, বিদেশি এবং নারীদের জন্য অনেকগুলো অধিকার তখন ছিল না। Medieval era of 5th century to 15th century, religious book and other agreements. The area was characterized by a strict hierarchy and feudalism where personal safety and rights are often at the discretion of sovereign. However, the concept of rights gradually began to limit the power of rulers. আচ্ছা, মূলত প্রথম দিকে মানুষের ওভাবে কোনো অধিকার ছিল না, সার্বভৌমত্বের অধীনে তাকে কাজ করতে হতো। পরবর্তীতে কতগুলো অধিকার স্বীকৃতি করা হয়েছে এবং শাসকদের পাওয়ারকে লিমিট করা হয়েছে। যেমন রিলিজিয়াস ইনফ্লুয়েন্স, খ্রিস্টানিটি অ্যান্ড ইসলাম ইন্ট্রোডিউস কনসেপ্ট অফ ইকুয়ালিটি বিফোর গড, হিউম্যান ডিগনিটি অ্যান্ড চ্যারিটি। তাহলে ধর্ম হিসাবে খ্রিস্টানিজম এবং মুসলিম ধর্ম মূলত স্রষ্টার ধারণা, মানবিক মর্যাদা এবং দান করাকে একটা চ্যারিটি হিসেবে নিয়ে আসা হয়েছে। ম্যাগনা কার্টা 1215 সাইন বাই কিং জন অফ ইংল্যান্ড, অলরেডি বলেছি ম্যাগনা কার্টা ওয়াজ আ ল্যান্ডমার্ক ডকুমেন্ট restricting royal power, establishing the idea that even rulers are subject to the law. তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে সবাইকে আইনের আওতা সমান হিসেবে নেওয়া হয়েছে এবং রাজাও থাকবে আইনের অধীন, অথবা আইনের ঊর্ধ্বে থাকবেন না রাজা। কি রাইটস, introduce only concept of rights to a fair trial and protection against arbitrary imprisonment. আচ্ছা, এই অংশ লিমিটেশন ছিল despite these development rights are largely limited to nobility and a specific group, নট দ্য কমন পিপল। তখনও নোবেলটি বা উচ্চ শ্রেণীর লোকদের জন্য এই রাইটগুলো ছিল, সকল ব্যক্তির জন্য ছিল না। মডার্ন এটা হচ্ছে 16 শতাব্দী থেকে বর্তমান সাল পর্যন্ত। এরপর পরবর্তীতে মানুষের অধিকারগুলো নিশ্চিত করা হয়েছে। এখানে বলছে ন্যাচারাল ল ইন্টু ন্যাচারাল রাইটস। এখানে ন্যাচারাল লগুলোকে ন্যাচারাল রাইট হিসাবে নিয়ে আসা হয়েছে। এনলাইটেনমেন্ট 17 থেকে 18 সেঞ্চুরি মূলত বলছে রেনেসাঁ বিপ্লবের পর ফিলোসোফার্স লাইক জন লক and Rousseau advocated for inalienable rights to life, liberty and property। বলছে বিভিন্ন ফিলোসফারদের লেখার মধ্যে দিয়ে এটা চলে আসছে। এজ অফ রিভলিউশন, বিপ্লবের সময়ের ইউএস ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স 1776 এবং ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ রাইট অফ ম্যান, ওমেন অ্যান্ড সিটিজেন্স 1789। এই দুটা রেভলিউশন এবং 1919 সালের রাশিয়ান রেভলিউশন অনেকগুলো মানবিক অধিকার হিসেবে ঘোষণা করা হচ্ছে। 1920 সেঞ্চুরি এভলিউশন অফ স্লেভারি, ইন্ট্রোডিউসিং দ্য ভোটিং রাইট। তারপর হচ্ছে রাইজ অফ লেবার রাইটস, তাহলে ভোটিং রাইট স্বীকৃতি দেওয়া হয়েছে। দাসপ্রথাকে অবলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং লেবারদের অনেকগুলো রাইটকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পোস্ট টু ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্লোবাল সিস্টেম, ইউএন চার্টার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তারপর ICCPR, ICSCR 1966, CRC 1989, CEDAW 1979, কনভেনশন অফ রিভিউশন 1951, তারপর হচ্ছে কনভেনশন অফ টর্চার 1984। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মানবাধিকারের সনদগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তৈরি করা হয়েছে। এখন আমরা দেখব 3 নম্বর কোশ্চেন, দ্য ইউএন চার্টার 1994, 1945 বা 1945, ইউডিএইচআর বা সার্বজনীন মানবাধিকার ঘোষণা 1948, ICCPR ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস 1966, International Covenants on Economical, Social, Cultural Rights 1966, Covenant on Right of Children 1989,
এটা নারী অধিকার বিষয়ক কমনওয়েলথ হচ্ছে 1979, রিফিউজি কনভেনশন 1951, কনভেনশন অফ টর্চার 1984. Let's have a look. The UN Charter 1945. The Charter of United Nations is the founding treaty of United Nations, establishing its digital framework, principal organs, and guiding principles. It was signed on June 26, 1945 in San Francisco and officially entered into force on October 24, 1945, a date now celebrated annually as United Nations Day. তাহলে ইউনাইটেড নেশনসের যে চার্টার সেটা ঘোষণা করা হয়েছে 1945 সালে, আর যেদিন এনফোর্সের দিন সেই দিনটাকে ইউনাইটেড জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্টস এর কী ছিল? কম্প্রোমাইজিং প্রিএম্বল অ্যান্ড 111 আর্টিকেলস অ্যাক্রস 19 চ্যাপ্টার্স। তাহলে এই যে ইউএন চার্টারের মধ্যে 19টা চ্যাপ্টার ছিল, 111টা আর্টিকেলস এবং একটা প্রিএম্বল ছিল। আচ্ছা, এটা কোডিফাই করেছে, লিখেছে কি প্রিন্সিপাল অফ ইন্টারন্যাশনাল ল ইনক্লুডিং স্টেট সুভারেনিটি অ্যান্ড প্রহিবিশন অফ ইউজ অফ ফোর্স। আচ্ছা, এই ক্ষেত্রে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং রাষ্ট্রগুলো আর এক রাষ্ট্র বল প্রয়োগ না করার নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আর্টিকেল 1 থেকে 2, কি চ্যাপ্টার হচ্ছে 6 আউটলাইন দ্য পিসফুল ডিসপিউট রেজলিউশন, while Chapter 7, Article 39 to 51 authorize the Security Council to take action including sanction and military intervention. আচ্ছা, বলছে পিসফুলি ডিসপিউট রেজলিউশন করতে বলেছে, কিন্তু 7 নম্বর অধ্যায় বা চ্যাপ্টারে বলা হয়েছে, যেটার আর্টিকেল নাম্বার 39 থেকে 51 বলা হচ্ছে যে সিকিউরিটি কাউন্সিল থাকবে, তারা চাইলে ফোর্স করতে পারবে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে। আর্টিকেল 51 স্পেশালি অ্যাকনোলেজ দ্য ইনহেরেন্ট রাইট টু সেলফ ডিফেন্স, এবং 1951 আর্টিকেল নাম্বার 51 বলছে ইনহেরেন্ট রাইট টু সেলফ ডিফেন্স, রাষ্ট্রগুলোর সেলফ ডিফেন্স করার ইনহেরেন্ট রাইট দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে কতগুলো প্রিন্সিপাল অর্গানস চলে আসছে জাতিসংঘে, যেমন হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোসক, ট্রান্সশিপ কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস অ্যান্ড সেক্রেটারিয়েট। এগুলো হচ্ছে ইউএন এর কতগুলো বডিজ, প্রাইমারি বডিজ। 6 প্রাইমারি বডিজ: জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোসক, ট্রান্সশিপ কাউন্সিল, ইন্টারন্যাশনাল কাউন্সিল, ট্রাস্টশিপ কাউন্সিল, আসলে এটা ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস, আইসিজে, এটা জাতিসংঘের একটা অর্গান 6টার মধ্যে, অ্যান্ড দ্য সেক্রেটারিয়েট, যে যা থেকে দপ্তরিক কাজগুলো করবে সেটা হচ্ছে সেক্রেটারিয়েট বা সচিবালয়। 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, legal status and amendments. As a binding treaty, the Charter takes preceded over their international agreements under Article 103. বলছে এটা হচ্ছে পৃথিবীর সকল এগ্রিমেন্টের উপরে স্থান পাবে। It has been amended 3 times to expand the Security Council and ECOSOC. তার মানে সিকিউরিটি কাউন্সিল এবং ইকোসক এ দুটার এক্সপান্ড বা বর্ধিতকরণের জন্য এটা কি করা হয়েছে, সংশোধন আনা হয়েছে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, UDHR 1948. The Universal Declaration of Human Rights, UDHR, is a foundational document in international human rights law adopted by the United Nations General Assembly December 10, 1948. আচ্ছা, এটা মূলত পরবর্তীতে 70টার মতো হিউম্যান রাইটস ট্রিটিকে ইন্সপায়ার করেছে, এবং এই যে UDHR অ্যান্ড ICCPR Covenants on Civil and Political Rights and International Covenants on Economic and Social Cultural Rights, ICESCR, এগুলো সবগুলো মিলেই হচ্ছে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস। এই তিনটাকে বলা হয় একসাথে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস। তাহলে এই ডিক্লারেশনটা হয়েছে 10 ডিসেম্বর 1948
30টার মতো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এবং এটা পরবর্তীতে আরও 70টার মতো ট্রিটিতে ইনফ্লুয়েন্স করেছে। এটা প্রায় 500টি ভাষায় অনুবাদিত হয়েছে। কি অ্যাসপেক্ট অফ ইউডিএইচআর? আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বিভিন্ন দেশে কনস্টিটিউশন এবং ট্রিটিসগুলোর মধ্যে এটা ইউডিএইচআর ভালো একটা প্রভাব ফেলেছে। কোর প্রিন্সিপালস, আমরা জানি ইউডিএইচআর 30টার মতো প্রিন্সিপালস বা আর্টিকেলস রয়েছে। আমরা এখন দেখবো সেগুলো কি। আর্টিকেলস: Declaration establishes that all human beings are born free and equal in dignity and rights. এই ইউডিএইচআর ঘোষণা করছে মানুষ জন্মগতভাবে সকল অধিকার সমান। ইউডিএইচআর কভার্স ফান্ডামেন্টাল সিভিল, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। তার মানে হচ্ছে আইসিসিপিআর অ্যান্ড আইসিএসসিআর এর দুইটার যে যত টপিক আছে সেগুলো সবগুলো ওখানে কভার করা হয়েছে। আর্টিকেল 1 থেকে 2 বর্ণনা করা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন। Article 3 to 5 protect the rights to life, liberty, security and prohibit slavery and torture. Article 6 থেকে 11 guarantee legal recognition, equality, force law, effective remedies and fair trial. Article 12 থেকে 15 হচ্ছে address privacy, freedom of movement, asylum and right to have nationality. 16 থেকে 17 হচ্ছে protect right of marriage, family, property ownership. আর্টিকেল 18 থেকে 21 গ্যারান্টি ফ্রিডম অফ থটস, এক্সপ্রেশন, অ্যাসেম্বলি অ্যান্ড পলিটিক্যাল পার্টিসিপেশন। 22 থেকে 27 হচ্ছে কোভার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস ইনক্লুডিং ওয়ার্ক, লেজার, এডুকেশন অ্যান্ড এডুকেট স্ট্যান্ডার্ড অফ লিভিং। আর্টিকেল 28 থেকে 30 ডিটেইল অফ সোশ্যাল অর্ডার, ইন্ডিভিজুয়াল ডিউটিস অ্যান্ড লিমিটেশন টু এনশিওর রাইটস আর নট ডেস্ট্রয়েড। আচ্ছা, পরেরটা আসছি আমরা। International Covenant on Civil and Political Rights 1966 is a foundational human rights treaty that focuses on protecting individual rights, but it is also contains critical core principles regarding the rights of individuals in group setting and particularly concerning community, minority and minority protection and association. International Covenant on Civil and Political Rights এটা মূলত 16 ডিসেম্বর 1966 সালে অ্যাডপ্ট করা হয়েছে। কোর প্রিন্সিপাল হচ্ছে, এখানে প্রিন্সিপাল রয়েছে 27টি। কোর প্রিন্সিপাল হচ্ছে 6 থেকে 27। আচ্ছা, প্রথম হচ্ছে জেনারেল প্রিন্সিপাল 1 থেকে 5, সেলফ ডিটারমিনেশন, সেলফ ডিসক্রিমিনেশন, জেন্ডার ইকুয়ালিটি, ইমার্জেন্সি, ডেরোগেশন, ইন্টারপ্রিটেশন হচ্ছে 2 সিভিল লিবার্টিজ অ্যান্ড পার্সোনাল ডিগনিটি হচ্ছে 6 থেকে 11, 12 থেকে 17 হচ্ছে লিগাল রাইটস অ্যান্ড ফ্রিডম, 18 থেকে 27 হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিডম অ্যান্ড পলিটিক্যাল রাইটস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল হচ্ছে 27টি। প্রথমে হচ্ছে 1 থেকে 5 হচ্ছে জেনারেল প্রিন্সিপালস, সিভিল লিবার্টিজ অ্যান্ড পার্সোনাল ইন্টিগ্রিটি 6 থেকে 11, 12 থেকে 17 হচ্ছে লিগাল রাইটস অ্যান্ড ফ্রিডমস, 18 থেকে 27 হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিডম অ্যান্ড পলিটিক্যাল রাইটস। আসি আমরা পরের অংশে, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস ICSCR 1966, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট ICSCR adopted in 1966 consists of 31 articles, 31টা আর্টিকেল রয়েছে এখানে। প্রথমটা হচ্ছে সেলফ ডিটারমিনেশন, এরপর আর্টিকেল 2 থেকে 5 জেনারেল অব্লিগেশনস, আর্টিকেল 5 থেকে 15 স্পেসিফিক সাবস্টেন্টিভ রাইট, 16 থেকে 25 হচ্ছে রিপোর্টিং অ্যান্ড মনিটরিং, 26 থেকে 31 হচ্ছে লিগ্যাল প্রভিশনস। Convention on Rights of Child CRC, Convention on Rights of Child CRC 1989, the United Nations Convention on Rights of Child CRC is a legally binding international agreement adopted in 1989 that defines the civil, political, economic, social and cultural rights of every human being under the age of 18, অর্থাৎ 18 বছরের নিচে সকল মানব সন্তানের
সিভিল, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইট এখানে বিধৃত বা বর্ণনা করা হয়েছে। ইট ইজ দ্য মোস্ট ওয়াইডলি রেটিফাইড হিউম্যান রাইটস ট্রিটি ইন হিস্ট্রি। এটা হচ্ছে সবচেয়ে বেশি রেটিফাইড মানে যে স্বীকৃতি কোনো দেশের পার্লামেন্ট কর্তৃক গৃহীত হয় সেটি 196টা দেশে এটাকে রেটিফাই করেছে। সিআরসি ইজ গাইডেড বাই 4 ফান্ডামেন্টাল পিলার্স। এখানে 4টা মৌলিক স্তম্ভ রয়েছে। নন ডিসক্রিমিনেশন, বৈষম্যহীনতা, রাইটস অ্যাপ্লাই টু অল চিলড্রেন রিগার্ডলেস অফ ব্যাকগ্রাউন্ড হচ্ছে সমান থাকবে। বেস্ট ইন্টারেস্ট, অ্যাকশন মাস্ট প্রায়োরিটাইজ দ্য চাইল্ডস ওয়েলবিং। সার্ভাইভাল অ্যান্ড ডেভেলপমেন্ট, এনশিওরিং চিলড্রেন ক্যান রিচ দেয়ার ফুল potential. Participation, respecting children's view in matter of affecting them. আচ্ছা, key principle হচ্ছে with 54 articles, the treaty establishes the standards for protection against abuse, education and health access and foundational rights regarding identity and family. আমরা দেখলাম শিশু অধিকার, এখন দেখব নারী অধিকার। The Convention of Elimination of All Forms of Discrimination Against the Women, CEDAW 1979, 1979, CEDAW হচ্ছে 1979, চিলড্রেন হচ্ছে 1989, তাহলে CEDAW আগে আসছে আসলে। Adopted by United Nations General Assembly in 1979, 1979 সালের গ্রহণের মধ্য দিয়ে the Convention on the Elimination of All Forms of Discrimination Against Women, or CEDAW, is the most comprehensive international treaty dedicated to women's rights, often called the International Bill of Rights for Women. It establishes a legal framework for member states to end discrimination and achieve substantive equality between men and women. The convention is structured into 30 articles that address discrimination in both public and private life. Political life, Article 7 to 9, social and economic right 10 to 14, marriage and family, Article 16, definition of discrimination, Article 1. Global status, effective date is 1981. Ratification, as a recent record, it has been ratified by 108 states. Notable non-parties, the United States, Palau have signed but not ratified the treaty. Others, including Iran, Somalia and Sudan, are not signatories. আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড নেশনস অ্যান্ড ফালাও সাইন করেছে, কিন্তু তাদের সংসদ কর্তৃক এটা রেটিফাই হয়নি। কিন্তু ইরান, সোমালিয়া, সুদান এগুলো সাইন করেনি। রিজার্ভেশন, CEDAW has the highest number of reservation of any major UN human rights treaty, with many countries opt out of specific provisions related to family law and national custom. CEDAW হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি রিজার্ভেশন পাওয়া একটা আন্তর্জাতিক আইন, যেটা অনেকগুলো রিজার্ভেশন রয়েছে, বিশেষ করে বিভিন্ন দেশের লোকাল কাস্টমস এবং ধর্মীয় বিষয়ের সাথে সাংঘর্ষিক হওয়াতে সেটা কি হয়েছে, সেটাতে রিজার্ভেশন দিয়েছে ওই রাষ্ট্র। কনভেনশন অফ রিফিউজি 1951, এরপর আসছে কনভেনশন অফ রিফিউজি 1951। দ্য 1951 Refugee Convention, officially convention related to the international refugee law, adopted on 28 July 1951, Geneva. It defines who qualifies as a refugee and set out the rights of individuals who are granted asylum, as well as the responsibilities of nations that afford. তাহলে আমরা রিফিউজি কনভেনশন দেখলাম। রিফিউজি কনভেনশন মূলত 28 জুলাই 1951 সালে জেনেভায় স্বাক্ষরিত হয়েছে। এক্ষেত্রে রিফিউজির সংজ্ঞা দেওয়া হচ্ছে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 1 অফ দ্য কনভেনশন, এ রিফিউজি ইজ সামওয়ান হু ইজ আউটসাইড দেয়ার কান্ট্রি অফ ন্যাশনালিটি অ্যান্ড হ্যাজ এ ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ বিং persecuted for reasons of race, religion, nationality, membership of a particular social group, political opinion.
কোনোটা পলিটিক্যাল ওপিনিয়ন অথবা কোনোটা সুনির্দিষ্ট সোশ্যাল গ্রুপ অথবা কোনো জাতীয়তা অথবা ধর্ম বর্ণের কারণে কোনো লোক যদি তার দেশের মধ্যে হত্যার যোগ্য বা হত্যা হতে পারে এমন কোনো থ্রেট থেকে থাকে তাকে রিফিউজি, অন্য দেশে গিয়ে যেহেতু বসবাস করে তাকে রিফিউজি বলা হচ্ছে। নন refoulement. This core principle, Article 3.3, prohibits state from returning a refugee to a territory where their life or freedom would be threatened. বলা হচ্ছে 33 নম্বর আর্টিকেল বলা হচ্ছে কোনো লোকের যদি তার দেশে ফিরে গেলে হত্যার শিকার হতে পারে এমন থ্রেট থাকে তাকে তার দেশে ফেরত দেওয়া যাবে না। রাইট অফ রিফিউজি, দ্য কনভেনশন আউটলাইন মিনিমাম স্ট্যান্ডার্ড ফর ট্রিটমেন্ট অফ রিফিউজি ইনক্লুডিং হাউজিং, এডুকেশন অ্যান্ড ওয়ার্ক। তাহলে রিফিউজিকে থাকার ব্যবস্থা, শিক্ষা এবং কাজ করার অধিকার দিতে হবে। রাইট টু এ ট্রাভেল ডকুমেন্ট, একটা ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে। নন ডিসক্রিমিনেশন বেসড অন রেস, রিলিজন, কান্ট্রি অ্যান্ড রিজিয়ন, এবং কোনো আঞ্চলিকতা, দেশ, ধর্ম, বর্ণের কারণে তার প্রতি কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। গ্লোবাল স্কোপ অ্যান্ড ইভ্যালুয়েশন, 1967 সালে প্রোটোকল, দ্য অরিজিনাল 1951 কনভেনশন ওয়াজ লিমিটেড টু রিফিউজি fleeing event in Europe before 1951. The 1968 protocol removed these geographical and time restriction, making the treaty a treaty universal instrument. আচ্ছা, 1991 সালের আগে, 51 সালের আগে মূলত এই কনভেনশনে ইউরোপে আশ্রয় নেওয়া রিফিউজির জন্য লিমিটেশন ছিল। 1947 সালের প্রোটোকলে সেটা উঠিয়ে দেওয়া হয়েছে এবং সারা পৃথিবীর জন্য আইনটা সমানভাবে উন্মুক্ত করা দেওয়া হয়। Adoption, as a current record, approximately 149 states are party of the convention. The protocol or both note that some countries with large refugee populations such as India and Bangladesh are not signatories to either the convention or the protocol. সবচেয়ে বেশি রিফিউজি আশ্রয় গ্রহণকারী দেশ হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলোতে সাইনই করেনি। কনভেনশন এগেইনস্ট টর্চার, CAT. The Convention Against Torture, other cruel, inhuman and degrading treatment or punishment is a 1984 UN Human Rights Treaty that legally binds member states to prevent, investigate and prohibit torture within their jurisdiction. It prohibits transferring individuals to countries where they face torture and mandates that all acts of torture be treated as criminal offense. কি বলছে এখানে? বলছে the Covenants Against Torture and Other Cruel, Inhuman and Degrading Treatment or Punishment হচ্ছে 1984 সালে হিউম্যান রাইটসের একটা ট্রিটি লিগালি বাইন্ডস করেছে তার মেম্বারকে প্রতিরোধ করার জন্য, তারপর হচ্ছে তদন্ত করার জন্য এবং নিষিদ্ধ করার জন্য টর্চার বিষয়ে তাদের রাষ্ট্রীয় সীমার মধ্যে। ইট ফরবিডস ট্রান্সফর্মিং ইন্ডিভিজুয়াল টু কান্ট্রিজ, এবং এটা নিষেধাজ্ঞা দিচ্ছে একটা লোককে সে দেশে পাঠানোর জন্য যেখানে সে টর্চারের শিকার হতে পারে, অ্যান্ড সব ধরনের টর্চারকে অফেন্সিভ হিসাবে ঘোষণা করা হয়েছে এই কনভেনশনে। ইট কনসিস্টস অফ 33 আর্টিকেলস ডিভাইডেড ইনটু 3 পার্টস। আচ্ছা, এটা 3টা পার্টে বিভক্ত, 33টি আর্টিকেল রয়েছে। 1 থেকে 16 হচ্ছে কোর অব্লিগেশনস অ্যান্ড ডেফিনিশনস। এরপর হচ্ছে পার্ট অফ মাইনরিটিস, Convention Against Torture, C-18, 1984. The Convention Against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment, CAT, is a 1984 UN Human Rights Treaty that legally binds member states to prevent, প্রতিরোধ করা, ইনভেস্টিগেট, তদন্ত করা, প্রহিবিট, নিষিদ্ধ করা, টর্চার উইদিন দেয়ার জুরিসডিকশন। অর্থাৎ আন্তর্জাতিক একটা কনভেনশন যেটা রাষ্ট্রগুলোকে নিষিদ্ধ করছে, তাদের রাষ্ট্রের মধ্যে নিষিদ্ধ করতে হবে, প্রতিরোধ করতে হবে এবং প্রয়োজনে ইনভেস্টিগেট করতে হবে কোনো মানুষের মধ্যে অমানবিক আচরণ যদি থাকে।
It forbids transferring individuals to countries where they face torture and mandates that all acts of torture be treated as a ক্রিমিনাল অফেন্স। এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে কোনো রাষ্ট্র আরেকটা রাষ্ট্রে বাধ্য করে কোনো লোককে প্রেরণ করবে না যেখানে সে টর্চারের শিকার হতে পারে, এবং সকল ধরনের টর্চারকে ক্রিমিনাল অফেন্স হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে 33টা আর্টিকেল রয়েছে। প্রথম পার্ট হচ্ছে কোর অব্লিগেশন অ্যান্ড ডেফিনেশন, দ্বিতীয় পার্ট হচ্ছে ওভারসাইট অ্যান্ড মনিটরিং, তদন্ত করা, পর্যবেক্ষণ করা এবং হচ্ছে মনিটরিং করা। পার্ট 3 হচ্ছে এটা আর্টিকেল 17 থেকে 24। পার্ট 3 হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রেটিফিকেশন, বাস্তবায়ন এবং স্বীকৃতি, 25 থেকে 33। এখানে যে টর্চারের ডেফিনেশন দেওয়া আছে, ডিফাইন্স টর্চার এজ এ সিভিয়ার পেন, সাফারিং, ফিজিক্যাল or mental, intentionally influenced for purpose like interrogation, punishment, intimidation when done by or with the presence of public officials. নন রিফিউলমেন্ট, আর্টিকেল 3 বলছে কোনো রাষ্ট্রে তাকে জোর করে কাউকে পাঠাতে পারবে না যেখানে সে টর্চারের শিকার হতে পারে। অব্লিগেশনস অফ দ্য স্টেট, রাষ্ট্রগুলোর অব্লিগেশন কী থাকবে সেটা এখানে বলা আছে। এবং জুরিসডিকশন হচ্ছে রাষ্ট্রের সীমার মধ্যে কী করতে পারবে না করতে সেটা আছে। মনিটরিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড এ কমিটি অ্যাগেনস্ট টর্চার মনিটরিং ইমপ্লিমেন্টেশন, ইট ক্যান রিভিউ স্টেট রিপোর্টস রিভিউ। আচ্ছা, জাতিসংঘের একটা কমিটি থাকবে যারা এগুলো রিপোর্টগুলো রিভিউ করবে। অপশনাল প্রোটোকল অফ ক্যাট, অ্যাডপ্টেড প্রোটোকল দ্যাট অ্যালাউস ফর ভিজিটস বাই ন্যাশনাল ইন্টারন্যাশনাল বডিজ টু প্লেস অফ ডিটেনশন অফ প্রিভেন্ট টর্চার। তাহলে গুম অথবা কোনো টর্চার যদি করা হয় সেগুলো আন্তর্জাতিক কোনো সংস্থাকে ভিজিট করতে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে বাংলাদেশ সংবিধান পার্ট 2 এবং 3 এবং রিট নিয়ে আমরা আলোচনা করব। পার্ট 2 আর্টিকেল 8 থেকে 25 হচ্ছে বাংলাদেশ কনস্টিটিউশন ডিফাইন্স ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে এখানে রাষ্ট্রের পলিসিগুলো বর্ণনা করা হচ্ছে ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম, গাইডিং গভর্নেন্স অ্যান্ড ল মেকিং, দো নট জুডিশিয়ারি এনফোর্সেবল। এটা যদিও জুডিশিয়ালি এনফোর্সেবল না, কতগুলো গাইডিং প্রিন্সিপাল বর্ণনা করা রয়েছে। 3 হচ্ছে পার্ট 3 আর্টিকেল 26 থেকে 47। এই হচ্ছে গ্যারান্টিজ ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডিং ইকুয়ালিটি, লাইফ, লিবার্টি, ফ্রিডম অফ স্পিচ হুইচ আর লিগালি এনফোর্সেবল অ্যাগেন্স্ট দ্য স্টেট। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অলরেডি আমরা যেটা বলেছি পার্ট 2-তে থাকবে, সেটা হচ্ছে কোর প্রিন্সিপাল 8 থেকে 12, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। গভর্নেন্স গাইডলাইন 13 থেকে 25, ফোকাস অন স্টেট কোঅপারেশন, প্রাইভেট ওনারশিপ, এমানসিপেশন অফ ওয়ার্কার্স, বেসিক নেসেসিটিস, ফুড, এডুকেশন, হেলথ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড ইন্টারন্যাশনাল কেস। আর কি প্রভিশন, ফ্রি কম্পালসারি এডুকেশন হচ্ছে আর্টিকেল 17, পাবলিক হেলথ হচ্ছে আর্টিকেল 18, এনভায়রনমেন্টাল প্রোটেকশন আর্টিকেল 18A, অ্যান্ড প্রোটেক্টিং এথনিক কালচার আর্টিকেল 23A। Part 3 fundamental rights. Fundamental rights, these are fundamental rights that any law consistent with the void article 26. Equality and protection article 27, equality and protection article 27, equality before the law and non-discrimination article 28, and equal opportunity in public employment article 29. বলা হচ্ছে আইনের চোখে সবাই সমান, 27 বৈষম্য করা যাবে না, 28 এবং রাষ্ট্রীয় চাকরিতে সবার সমান অধিকার 29। লিবার্টি অ্যান্ড সিকিউরিটি, প্রোটেকশন অফ দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি হচ্ছে 32, সেফগার্ড অ্যাগেনস্ট অ্যারেস্ট, ডিটেনশন আর্টিকেল 33, প্রহিবিশন অফ ফোর্সড লেবার আর্টিকেল 34, ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড মুভমেন্ট আর্টিকেল 36 to 40, রিলিজিয়ন অ্যান্ড কালচারাল রাইটস আর্টিকেল 23 থেকে অথবা 41, property rights, protection of property article 42. Read কাকে বলে? A read is a formal written order issued by a court
with judicial jurisdiction, allowing a person or organization to seek a legal remedy when their rights are violated. রিট হচ্ছে কোনো একটা কোর্ট কর্তৃক জুডিশিয়াল জুরিসডিকশনের ক্ষেত্রে কোনো একটা অর্ডার যখন একজন ব্যক্তি বা সংস্থার কোনো একটা মৌলিক অধিকার অথবা কোনো একটা অধিকার কী করা হয়েছে, ভায়োলেট করা হয়েছে, সেটার রিমেডি সিক করে। দিজ আর অফিসিয়ালি টাইপিক্যালি filed in the High Court Division to enforce fundamental rights or challenges action by public authorities. এটা সাধারণত মানুষের মৌলিক অধিকারগুলো এবং কোনো পাবলিক অথরিটি যদি কোনো একটা রাইট ভায়োলেট করে তখন এটা করা হয়। টাইপ অফ রিট হচ্ছে 5 প্রকার। 102 আর্টিকেল 102 অফ কনস্টিটিউশন অফ বাংলাদেশের কনস্টিটিউশন 102 নম্বর আর্টিকেল 5 ভাবে রিটের কথা বলা হচ্ছে। রিট অফ হেভিয়াস কর্পাস, আচ্ছা, protect personal liberty by commanding that a detained person be brought before the court to determine if their detention is lawful. আচ্ছা, কোনো ব্যক্তিকে যদি সরকার আটক করে, ব্যক্তিকে সরকার বা অন্যকে আটক করলে কী কারণে তারা আটক করে তা জানার জন্য বন্দীকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়, তাই বন্দী প্রদর্শন রিট। রিট অফ মেমেন্ডামাস, পরমাদেশ বা হুকুম জারি, commands a public authority, official or lower court to perform a specific legal duty when they have failed or refused to do. কোনো অধস্তন আদালত, ট্রাইব্যুনাল, ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তার আইনগত দায়িত্ব পালন করতে অস্বীকার করে কিংবা ব্যর্থ হয়, উচ্চতর আদালত যে আদেশ প্রদান করে উক্ত আইনগত দায়িত্ব পালন করতে উক্ত আদালত বা ট্রাইব্যুনালকে বাধ্য করে তাকে হুকুমজারি রিট বা পরমাদেশ রিট বলে। রিট অফ প্রহিবিশন বা নিষেধাজ্ঞামূলক রিট, issued by a superior court to prevent a lower court or tribunal from acting beyond its jurisdiction. কোনো অধস্তন আদালত, ট্রাইব্যুনাল বা কোনো কর্তৃপক্ষ, সংস্থা, ব্যক্তি তার এখতিয়ার বহির্ভূত কাজ করতে উদ্যত হয়েছে কিংবা ন্যায় নীতি ভঙ্গ করতে যাচ্ছে, এমন অবস্থা উচ্চতর আদালত যে আদেশের মাধ্যমে উক্ত ব্যক্তি বা কর্তৃপক্ষকে ওই কাজ করা থেকে বিরত থাকে তাকে নিষেধাজ্ঞামূলক রিট বলে। নিষেধাজ্ঞামূলক রিটকে বিচার বিভাগীয় রিটও বলা হয়। রিট অফ সার্টিওরারি উৎপ্রেষণ রিট, a corrective writ issued to nullify or quash an unlawful decision made by a lower court, tribunal or administrative authority. দুটি উদ্দেশ্যে উচ্চতর আদালত উৎপ্রেরণ জারি করতে পারে। ক, অধস্তন কোনো আদালত, ট্রাইব্যুনাল বা ব্যক্তি বা সংস্থা কর্তৃক কৃত ক্ষমতা বহির্ভূত কাজকে বাতিল বা নাকচ করে দেওয়ার জন্য। খ, অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের কোনো মামলা শুনানোর জন্য উচ্চতর আদালত নিজেই গ্রহণ করে এই রিট জারি করতে পারেন। পঞ্চম ধরনের রিট হচ্ছে রিট অফ কোয়ো ওয়ারেন্টো, কারণ দর্শানোর রিট। কোশ্চেন্স দ্য লিগ্যালিটি অফ এ পারসনস ক্লেম টু হোল্ড এ পাবলিক অফিস অর অথরিটি। কোনো ব্যক্তি যদি এমন কোনো সরকারি পদ দাবি করে যে পদের যোগ্যতা তার নাই বা অবৈধভাবে যদি কোনো সরকারি পদ দখল করে বসে থাকে, তাহলে উচ্চতর আদালত যে আদেশের মাধ্যমে উক্ত ব্যক্তিকে তার পদ দখলের বা দাবির কারণ দর্শানোর নির্দেশ করে থাকে তাকে কারণ দর্শানোর রিট বলে। হু ক্যান ডু রিট, রিট কে করতে পারে? বেসিক্যালি টু টাইপস অফ রিট অফ পারসন অর অর্গানাইজেশন ক্যান রিট। ফার্স্ট, এনি aggrieved person or institution whose rights are violated has been. Three types of writs can be filed by an aggrieved person. They are prohibition, mandamus, certiorari. ব্যক্তি বা প্রতিষ্ঠান তিন ধরনের রিট করতে পারে: প্রহিবিশন, ম্যান্ডেমাস, সার্টিওরারি। প্রহিবিশন, ম্যান্ডেমাস, সার্টিওরারি। ব্যক্তি প্রতিষ্ঠান করতে পারে পরমাদেশ, ম্যান্ডেমাস প্রভিশনের নিষেধাজ্ঞামূলক, and certiorari উৎপ্রেষণ রিট। Secondly, any citizen of a state, two type of writ can be done by citizen of the state. They are: কোনো রাষ্ট্রের সিটিজেন করতে পারে হেভিয়াস কর্পাস অ্যান্ড কোয়া ওয়ারেন্টো। এক হচ্ছে ব্যক্তিকে আদালতে হাজির করা, বন্দি প্রদর্শনের রিট, রিট অফ হেভিয়াস কর্পাস, এবং সর্বশেষ হচ্ছে কারণ দর্শাও রিট। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কাকে হলো আমরা শিখব। এলিমেন্টস অফ ডেভেলপমেন্ট, রিলিভেন্ট লজ অ্যান্ড সোর্সেস, রুল অফ ল অ্যান্ড গভর্নেন্স, আদার এলিমেন্টস অফ ডেভেলপমেন্ট। আচ্ছা,
সহজ কথার ডেভেলপমেন্ট মানে হচ্ছে development is the process of developing or being developed. ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট কাজের বা উন্নয়ন কাজের প্রক্রিয়া। দ্য টার্ম ডেভেলপমেন্ট জেনারেলি রিফার্স টু প্রসেস অফ গ্রোথ, অ্যাডভান্সমেন্ট অ্যান্ড পজিটিভ চেঞ্জ। ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে অ্যাডভান্সমেন্ট, এগিয়ে যাওয়া, গ্রোথ প্রবৃদ্ধি, অ্যান্ড পজিটিভ চেঞ্জ বা ইতিবাচক পরিবর্তন। ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অফ এ স্ট্রাকচারাল চেঞ্জ। কোনো একটা কাঠামোগত পরিবর্তন ক্রমাগত চলতে থাকলে তাকে ডেভেলপমেন্ট বলে। aimed at improving human life through economic, social, technological betterment, যেটা মানুষের জীবনকে অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দান করে। It encompasses physical, cognitive and emotional growth in individuals, while in societies it involves enhancing quality of life. It encompasses physical and cognitive, emotional growth in individual, ব্যক্তির শারীরিক, মেধাগত এবং আবেগীয় উন্নয়ন সাধন করে। যেখানে সমাজে ইট ইনভলভস এনহ্যান্সিং কোয়ালিটি অফ লাইফ, উন্নত জীবনযাপন করা, এক্সপ্যান্ডিং অপরচুনিটিজ অ্যান্ড এনশিওরিং সাস্টেনেবিলিটি। Human rights development is governed by international law. আচ্ছা, হিউম্যান রাইটসের জেনারেশন হচ্ছে তিনটা। একটা ফার্স্ট জেনারেশন হচ্ছে সিভিল পলিটিক্যাল রাইটস, লাইফ, লিবার্টি, ফ্রিডম অফ এক্সপ্রেশন। সেকেন্ড হচ্ছে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল। থার্ড হচ্ছে গ্রুপ অফ সলিডারিটি রাইটস। কি ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ফ্রেমওয়ার্কস। 1986 সালে ডিক্লারেশন রাইট টু ডেভেলপমেন্ট DRTD, ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস UDHR, ICESCR and ICCPR, UN Charter 1945 Article 1, 55, 56, and Convention of Elimination of All Forms of Racial Discrimination 1965, and Convention of Rights of Children 1989. রুল অফ ল কাকে বলে এবং গুড গভর্নেন্স কাকে বলে? The rule of law means that everyone, including government leaders, is subject to the same fair, public and impartial enforcement laws, ensuring no one is above the law. আচ্ছা, রুল অফ ল বলতে বোঝাচ্ছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সবার জন্য আইন সমান। Good governance is the transparent, accountable, efficient management of public resources to meet citizens' needs fairly. আর গুড গভর্নেন্স বলতে বোঝাচ্ছে নিরপেক্ষ, স্বচ্ছ, অ্যাকাউন্টেবল, জবাবদিহিতামূলক, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট এবং দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা পাবলিক রিসোর্স বা রাষ্ট্রের রিসোর্সকে জনগণের প্রয়োজনের ফেয়ারলি ভালোভাবে জনগণের সিটিজেন্স নিড ফেয়ারলি ভালোভাবে জনগণের নিডকে মিট করতে পারে। রুল অফ ল, no arbitrary power, equality before the law and independent court. A good governance is participation, transparency, accountable and responsiveness to citizens. Rule of law act as the foundation, a just legal framework which enables good governance to operate with integrity and fairness. Are good governance defined by the UNICEF documents as the process of making and implementing decision, belief on the rule of law to ensure justice and equality. এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে SDG, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আচ্ছা, the Sustainable Development Goal SDG adopted by all United Nations member states in 2015 represented a universal call to action to end poverty, protect the planet and ensure peace and prosperity by 2030.
2015 সালে জাতিসংঘ সবগুলো দেশ একটা ঘোষণার মধ্য দিয়ে নিশ্চিত করেছে এন্ড প্রপার্টি, দারিদ্রতা দূর করা, প্রোটেক্ট প্ল্যানেট, আমাদের এই গ্রহটাকে রক্ষা করা, এনশিওর পিস অ্যান্ড প্রসপারিটি, সারা পৃথিবীতে শান্তি এবং উন্নয়ন নিশ্চিত করা বাই 2030 সালের মধ্যে। অর্থাৎ 2030 সালের মধ্যে সারা পৃথিবীতে শান্তি এবং উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই পৃথিবীকে রক্ষা এবং দারিদ্রতা দূরকরণ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্য। That 17 Sustainable Development Goal are UN lead universal call to action by 2030 to end poverty. আচ্ছা, এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে 17টি, যেটা হচ্ছে এন্ড প্রপার্টি, দারিদ্রতা দূরীকরণ, প্রোটেক্ট প্ল্যানেট, এই গ্রহটাকে রক্ষা করা, এনশিওর প্রসপারিটি ফর অল, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করা। স্ট্রাকচার্ড অ্যারাউন্ড দ্য 5 পিলার্স, এটা 5টা পিলার রয়েছে: পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পিস, পার্টনারশিপ। They comprises 169 টার্গেটস এবং টার্গেট হচ্ছে 169টি, ফোকাসিং অন সোশ্যাল ইকুয়ালিটি, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ। তাহলে 169টা টার্গেট, যার ফোকাস ছিল সামাজিক ন্যায় বিচার, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পরিবেশগত সুষম উন্নয়ন, ইকোনমিক গ্রোথ বা আর্থিক উন্নয়ন। আর এর পিলার হচ্ছে 5টি: পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পিস অ্যান্ড পার্টনারশিপ। Aspects of SDGs, the 17 goals ranging from no poverty, goal 1, to zero hunger, goal 2 to climate change, goal 13, and partnership, goal 17. They cover a wide range of scope of development needs. 2030 deadlines. They are a time-bound, urgent call to action to shift the world onto a sustainable path, often dubbed the global goal. এগুলোকে বলা হচ্ছে গ্লোবাল গোল। এই 17টাকে interconnected actions in one goal affects other. Sustainability requires balancing in economic, social and environmental dimensions. বলছে এটা আরেকটার সাথে রিলেটেড। ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন, এবং সারা বিশ্বব্যাপী এটা হচ্ছে অ্যাপ্লিকেশন থাকবে। আনলাইক দ্য প্রিভিয়াস মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল or MDGs, the SDGs apply to all countries developing. আচ্ছা, এটা আগের MDGর মতো নয়, বরং এখন উন্নয়নশীল উন্নত সব দেশের জন্য এটা প্রযোজ্য। ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস, প্রোগ্রেস ইজ কারেন্টলি থ্রেটেন্ড বাই intersecting crises including climate change and geographical conflict, making 2030 target challenging. এই যে 2030 সালের মধ্যে যে টার্গেটগুলো করা হয়েছে, তা কোনো দেশে ইন্টারসেক্ট করা ক্লাইমেট চেঞ্জ এবং বিভিন্ন আঞ্চলিক সংঘাতগুলো সেটাকে দুরূহ করে তুলছে। অ্যানালিসিস অফ 7 SDGs, সোশ্যাল ডেভেলপমেন্ট, পিপল হচ্ছে গোল 1 থেকে 6, এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, প্ল্যানেট গোল 12 থেকে 15, ইকোনমিক গ্রোথ প্রসপারিটি 7 থেকে 11, পিস অ্যান্ড পার্টনারশিপ 16 থেকে 17। তাহলে আমরা পেলাম সোশ্যাল ডেভেলপমেন্ট অথবা পিপল 1 থেকে 6, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অর প্ল্যানেট 12 থেকে 15, ইকোনমিক গ্রোথ অর প্রসপারিটি 7 থেকে 11, পিস অ্যান্ড পার্টনারশিপ 16 থেকে 17। কোর প্রিন্সিপালস, এই এসডিজির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিন্সিপালগুলো হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, কোনো কেউ পিছনে পড়ে থাকবে না। ইন্টারকানেক্টেডনেস, এবং এটা এই গোলগুলো একটা একটার সাথে ইন্টারকানেক্টেড। ইউনিভার্সাল অ্যাকশন, সারা পৃথিবীব্যাপী সম্মিলিত অ্যাকশন। তো থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ইউর কিপ পেশেন্স অ্যান্ড গিভিং ইনাফ টাইম ফর দ্য সাবজেক্ট। চলো আমরা বিষয়টা আবার একটু রিক্যাপ করি অ্যাজ আ হোল। হিউম্যান রাইটস, মোটা কথা বা মোদ্দা কথা হলো হিউম্যান রাইটস ফ্রম বার্থ টু ডেথ হুইচ ডিফাইন্ড বাই ল। আইন দ্বারা স্বীকৃত মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল অধিকার হচ্ছে হিউম্যান রাইটস। আচ্ছা, হিউম্যান রাইটস এর জন্য ব্রিটেনের আইন হচ্ছে হিউম্যান রাইটস অ্যাক্ট 1998, ভারত হচ্ছে হিউম্যান প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993, আর বাংলাদেশ হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন 2009।
বাংলাদেশে এটার মেকানিজম হচ্ছে সুপ্রিম কোর্টের আর্টিকেল 102/44 এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন এই জিনিসগুলো দেখাশোনা করে, লিগ্যাল প্রোটেকশন রয়েছে। আমরা যদি দেখি মানবাধিকারের যে মৌলিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইনহ্যারেন্ট, জন্মগত, ইউনিভার্সাল, সার্বজনীন, ইনলাইনেবল, ইনঅ্যালাইনেবল, ক্যান নট বি সারেন্ডার্ড, মানে ত্যাগ করা যাবে না, ইন্টারকানেক্টেড, একটার সাথে রিলেটেড, ইন্ডিভিজুয়াল, সব অধিকারগুলো সমান, নন ডিসক্রিমিনেটরি, কোনো একটা অধিকার এর সাথে আরেকটা অধিকারের সাথে, অর্থাৎ অধিকারগুলো কাউকে কম বেশ করে দেওয়া যাবে, যে নারীর জন্য দিব না, পুরুষের জন্য দিব, পুরুষের জন্য দিব না, কোনো ধর্মের জন্য দিব, সেটা হবে না, নন ডিসক্রিমিনেটরি হতে পারে, নেভার অ্যাবসলিউট, এবং এগুলো সাধারণত বিভিন্ন আইন কানুন দ্বারা সীমাবদ্ধ, ইমপ্রেসক্রিপটিবল, নেভার এক্সপায়ার্স, এটা কখনো তামাদি হবে না, ইরিভোকেবল, ক্যান নট বি রিভোক, ফান্ডামেন্টাল, এটা মৌলিক, এটা এসেন্সিয়াল বা নেসারি, প্রয়োজনীয়, পার্টিসিপেটিভ অ্যান্ড ইনক্লুসিভ, এবং এক্ষেত্রে পাবলিক পার্টিসিপেশনের দরকার আছে, লিমিট স্টেট পাওয়ার, হিউম্যান রাইটস স্টেট পাওয়ারকে লিমিট করে, ডাইনামিক, এটা পরিবর্তন হচ্ছে আইনের সাথে সাথে। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে যেগুলো কনস্টিটিউশন দ্বারা স্বীকৃত, হিউম্যান রাইটস হচ্ছে আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত। হিউম্যান রাইটসের একটা অংশ হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস আরেকটা হচ্ছে বেসিক রাইটস, বেসিক রাইটস প্লাস অ্যাবসলিউট রাইটস সবার সঙ্গে হিউম্যান রাইটস। 3 জেনারেশনস হচ্ছে, ফার্স্ট জেনারেশন হচ্ছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সেকেন্ড জেনারেশন হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, আর থার্ড জেনারেশন হচ্ছে সলিডারিটি, অর্থাৎ এই যে অ্যাজ আ হোল যে নিয়মগুলো থাকবে সেগুলো, আর ফোর্থ জেনারেশন হচ্ছে র্যাপিড টেকনোলজি, তারপর হচ্ছে বায়োটেকনিক, বায়োমেট্রিক, বায়োটিক্স, যে রোবোটিক যে উন্নয়ন ঘটছে সেগুলো, এটা প্রপোজড। হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ল, হিউম্যান রাইটস হচ্ছে মানবাধিকার যারা সার্বজনীন সবসময়ের জন্য প্রযোজ্য, হিউম্যানিটেরিয়ান ল হচ্ছে যুদ্ধকালীন সময়ে প্রযোজ্য। সাবজেক্ট ম্যাটার হচ্ছে পুরো আমাদের সিলেবাসের সাবজেক্টটাই হিউম্যান রাইটসের সাবজেক্ট। সোর্স অফ ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস, ডেভেলপমেন্ট রাইটস, মাইলস্টোন অফ হিউম্যান রাইটস আমরা অলরেডি দেখেছি। 539 খ্রিস্টাব্দে সাইরাস সিলিন্ডার, তারপর হচ্ছে 1215 ম্যাগনা কার্টা, কিং জন, পিটিশন অফ রাইট হচ্ছে কিং চার্লস 1628, ইংলিশ বিল অফ রাইটস হচ্ছে 1689, 1776 ইউএস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, 1789 ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন, 1807 সালে হচ্ছে অ্যাবলিশ দ্য ট্রেড অফ স্লেভ ট্রেড, এবং 1833 সালে সিলভার এইজ সেল রেভলিউশন হয়েছে। রাশিয়ান রেভলিউশন হচ্ছে 1917 সালে, লিগ অফ নেশন প্রতিষ্ঠা হয়েছে 1919, ILO 1919, চার্টার অফ দ্য ইউনাইটেড নেশন 1945, 1947 হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, UDHI, এর 30টি কোর প্রিন্সিপাল রয়েছে। এরপর 1966 সালে রয়েছে ইন্টারন্যাশনাল কভেনেন্টসগুলো, দুইটাই, ICCPR অ্যান্ড ICSCR, এবং 1993 সালে হচ্ছে ওয়ার্ল্ড কনফারেন্স অন হিউম্যান রাইটস। আচ্ছা, হিউম্যান রাইটস প্রিমিটিভ ইরা, মিডিভেল ইরা অ্যান্ড মডার্ন ইরা। প্রিমিটিভ ইরাতে মূলত ছিল আর্লিয়েস্ট প্রিন্সিপালসগুলো মেসোপটেমিয়া, ভারত এবং চায়নার যে রিলিজিয়াস টেক্সট অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার ছিল, কোড অফ হাম্বুরি, গ্রিক রোমান ফাউন্ডেশন, রোমান ল। লিমিটেশন হচ্ছে এক্ষেত্রে একটা রাষ্ট্রের নাগরিকদের অধিকার ছিল, কিন্তু স্লেভ, ফরেনার এবং ওমদের ছিল না। মিডিভেল এরা হচ্ছে 5th সেঞ্চুরি থেকে 15th সেঞ্চুরি। রিলিজিয়াস ইনফ্লুয়েন্স হয়েছে খ্রিস্টানিটি আর ইসলাম থেকে, এখানে আসছিল হিউম্যান ডিগনিটি অ্যান্ড চ্যারিটি স্বীকৃতি দেওয়া হয়েছে, মানুষ সবাই সমান, এটা বলা হয়েছে। ম্যাগনা কার্টা, কিং জন অফ ইংল্যান্ড, তিনি বলছেন যে রেস্ট্রিক্ট দ্য রয়্যাল পাওয়ার অ্যান্ড সাবজেক্ট টু দ্য ল, হচ্ছে রুলার ও সাবজেক্ট টু দ্য ল হবেন। তারপর যে কি রাইটস লিমিটেশন, এক্ষেত্রে লিমিটেশন রয়েছে, এগুলো উচ্চ শ্রেণীর লোকের জন্য ছিল, নোবেলটির জন্য বা ধনী শ্রেণীর জন্য ছিল, দরিদ্র শ্রেণী বা সবার জন্য ইউনিভার্সাল ছিল না। 1600 সাল থেকে প্রেজেন্টে আসে, 16 থেকে এনলাইটমেন্টের যুগ, ওই সময় জন লক এবং রুশো বিভিন্ন এনলাইটমেন্টের ধারণা নিয়ে আসছে। এজ অফ রিভলিউশন 1776 সালে, ইউএস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ফ্রান্স ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1789, এই সময় এই দুইটা রেভলিউশন হয়েছে। 1900 থেকে 20, এই সময় অ্যাবলিশন অফ স্লেভারি 1807, এবং দ্য স্লেভ ট্রেড 1833 সেল। তারপর লেবাল র স্বীকৃতি দেওয়া হয়েছে এক্ষেত্রে। এরপর আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এখানে আমরা UN চার্টার 45, দ্য UDHR
1948 দেখতে পাচ্ছি। সংক্ষেপে আমরা ইউএন চার্টার 1945 and UDHR 1948, ICCPR 1966, ICESCR 1966, CRC Children Rights 1989, CEDAW Women Rights 1979, Convention of Refugee 1951, Convention of Torture 1984 দেখব। আচ্ছা, মূলত লিগ অফ নেশন 1919 সালে হয়েছে, কিন্তু সেটা স্থায়ী হয়নি। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই এটা পরিসমাপ্তি ঘোষণা ঘটে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো ইউএন প্রতিষ্ঠা করেছে, এবং ইউএন প্রতিষ্ঠা হয়েছে ইউএন চার্টারের ভিত্তিতে। ইউএন চার্টার সাইন করা হয়েছে জুন 26, 1945, এবং এটা অফিসিয়ালি ফোর্স হয়েছে অক্টোবর 24, 1945 থেকে। এই দিনটাকে ইউনাইটেড নেশন ডে হিসেবে গণনা করা হয়। এটা একটা প্রিএম্বল ছিল, 111টা আর্টিকেল ছিল, 19টা চ্যাপ্টার রয়েছে। ফান্ডামেন্টাল চ্যাপ্টার হচ্ছে 1 থেকে 10, কি চ্যাপ্টার হচ্ছে 4। হ্যাঁ, আসি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা আন্তর্জাতিক সার্বজনীন মানবাধিকার ঘোষণা 1948 সালের এই আইন আরও 70টির মতো ইন্টারন্যাশনাল ট্রিটিতে ইনফ্লুয়েন্স রেখেছে, এবং পরবর্তীতে যে কমনওয়েলথ ICCPR এবং ICSCR এটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই UDHR, ICCPR, ICESCR তিনটাকে একসাথে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস বলা হয়। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 10 ডিসেম্বর 1948 সালে অ্যাডপ্ট করা হয়েছে, যার ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 30টা। আচ্ছা, এটা প্রায় 500টার বেশি ভাষায় অনুদিত হয়েছে, এবং এটা একটা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড। কোর প্রিন্সিপাল হচ্ছে 30টা। 1 থেকে 2 হচ্ছে রাইট ও ইকুয়ালিটি, 1 থেকে 5 প্রোটেকশন অফ লাইফ, লিবার্টি, সিকিউরিটি, প্রহিবিশন অফ স্লেভারি অ্যান্ড টর্চার। 6 থেকে 11 গ্যারান্টি লিগ্যাল রিকগনিশন, ইকুয়ালিটি বিফোর ল, এফেক্টিভ রেমেডিজ অ্যান্ড ফেয়ার ট্রায়াল। 12 থেকে 15 অ্যাড্রেস প্রাইভেসি, ফ্রিডম, মুভমেন্টস, অ্যাসাইলাম, রাইট টু ন্যাশনালিটি। 16 থেকে 17 প্রটেক্ট রাইট টু ম্যারেজ, ফ্যামিলি অ্যান্ড প্রসপারিটি। 18 থেকে 21 গ্যারান্টি ফ্রিডম থট এক্সপ্রেশন, অ্যাসাইলাম, পলিটিক্যাল পার্টিসিপেশন। এবং 22 থেকে 27 কভার দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল রাইটস। এবং 28 থেকে 30 ডিটেল অফ সোশ্যাল অর্ডার। ইন্টারন্যাশনাল কভেনেন্টস অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, ICCPR সাইন হয়েছে 16 ডিসেম্বর, অ্যাডপ্ট হয়েছে 16 ডিসেম্বর 1966 সালে, অ্যাডপ্টেড বাই ইউএন নেশন। কোর রাইট হচ্ছে আর্টিকেল 6 থেকে 27। জেনারেল প্রিন্সিপাল হচ্ছে 1 থেকে 5। এই ক্ষেত্রে জেনারেল প্রিন্সিপাল 1 থেকে 5। 6 থেকে 11 হচ্ছে সিভিল লিবার্টিজ অ্যান্ড পার্সোনাল ইন্টিগ্রিটি। লিগাল রাইটস অ্যান্ড ফ্রিডম হচ্ছে আর্টিকেল 12 থেকে 17। ফান্ডামেন্টাল ফ্রিডম অ্যান্ড পলিটিক্যাল রাইটস হচ্ছে আর্টিকেল 18 থেকে 27। এবার আসে ইন্টারন্যাশনাল কভেনেন্টস অন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। এটা অ্যাডপ্ট করা হয়েছে 1966 সালে। কনসিস্টস অফ 31 আর্টিকেলস। এখানে 31টা আর্টিকেল রয়েছে। আর্টিকেল 1 হচ্ছে সেলফ ডিটারমিনেশন, আর্টিকেল 2 to 5 জেনারেল অব্লিগেশন। তারপর হচ্ছে প্রথমটা হচ্ছে সেলফ ডিটারমিনেশন, তারপর হচ্ছে স্পেসিফিক সাস্টেনটিভ রাইটস 6 থেকে 15। 16 থেকে 25 রিপোর্টিং অ্যান্ড মনিটরিং। লিগ্যাল প্রভিশনস হচ্ছে 16 থেকে 31। Convention of Rights of the Children. The United Nations on the Right of the Children is a legally binding international agreement adopted in 1989
defines civil, political, economic, social and cultural rights of every human being under 18. অর্থাৎ 18 বছরের নিচে যে কোনো মানব সন্তানের সিভিল, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল এবং কালচার রাইট ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা 196টা দেশ এটা কি করেছে, রেটিফাই করেছে। এটা সবচেয়ে ওয়াইডলি রেটিফাইড একটা ডকুমেন্ট। হ্যাঁ, CRC is guided by 4 fundamental pillars: non-discrimination, base interests, survival and development, participation. With 54 articles, এখানে 54টা আর্টিকেল রয়েছে। Covenants of elimination of all forms of discrimination against women, এটা সিডো নামে স্বীকৃত। এটা অ্যাডপ্ট করা হয়েছে 1979 সালে। এটার আর্টিকেল সংখ্যা 30। নারীদের প্রতি সকল বৈষম্য এটাতে স্বীকৃত রয়েছে। নারীদের পলিটিক্যাল রাইট আর্টিকেল 7 থেকে 9, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস 10 থেকে 14, ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি আর্টিকেল 16, ডেফিনিশন অ্যান্ড ডিসক্রিমিনেশন আর্টিকেল 1। এটা 1981 সালের 3রা সেপ্টেম্বর থেকে ইফেক্টিভ। Ratification as a recent record, it has been ratified by 1989। 189টা দেশ এটা রেটিফাই করেছে। নোটেবল নট পার্টিস, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ফ্লাও সাইন করেছে কিন্তু তারা রেটিফাই করেনি। আর ইরান, সোমালিয়া, সুদান সাইন করেনি। এটা পৃথিবীতে সবচেয়ে বেশি রিজার্ভেশন পাওয়া ডকুমেন্ট, সিডো। কনভেনশন অফ রিফিউজি, 1951 সালে রিফিউজি কনভেনশন, অফিসিয়ালি কনভেনশন রিলেটেড টু দ্য স্ট্যাটাস অফ রিফিউজি, অ্যাডপ্ট করা হয়েছে 28 জুলাই 1951 জেনেভাতে। আচ্ছা, এটার বিষয়বস্তু কি? এটার 1 নম্বর হচ্ছে রিফিউজির ডেফিনিশন রয়েছে। নন রিফিউলমেন্ট আর্টিকেল 3 বলছে কোনো দেশ যদি তার একটা নাগরিককে কোনো যদি কোনো একটা দেশে গেলে তাকে হত্যার শিকার হতে হয়, তাকে তার দেশে ফেরত পাঠানো যাবে না। রাইট অফ রিফিউজির রাইট হচ্ছে হাউজিং, এডুকেশন অ্যান্ড ওয়ার্ক, ট্রাভেল ডকুমেন্ট দিবে। নন ডিসক্রিমিনেশন, তার প্রতি কোনো ধর্ম বর্ণর জন্য তার প্রতি বৈষম্য করা যাবে না। গ্লোবাল স্কোপ অ্যান্ড ইভ্যালুয়েশন, 1967 সালের প্রোটোকল। এইখানে 1947 আগ পর্যন্ত ইউরোপের দেশগুলো এটা শিখিয়ে দেয়নি। 67 পর এটাকে শিখিয়ে দিয়েছে এবং সারা পৃথিবীব্যাপী ইউনিভার্সাল ইনস্ট্রুমেন্ট হিসেবে এটা স্বীকৃত। এটা 149টা দেশ এটা কী করেছে, পার্টি, কনভেনশনটা পার্টি। আর বাংলাদেশ এবং ইন্ডিয়া এরা সবচেয়ে বেশি রিফিউজি থাকা দেশগুলোর একটা, কিন্তু তারা এখনও কী করে না, সিগনেচারি হয় নাই। কনভেনশন অ্যাগেনস্ট টর্চার, কনভেনশন অ্যাগেনস্ট টর্চার 1984 ইউএন হিউম্যান রাইটস ট্রিটি দ্যাট লিগালি বাইন্ড মেম্বার দ্যাট টু প্রিভেন্ট, ইনভেস্টিগেট অ্যান্ড প্রোহিবিট টর্চার। এখানে হচ্ছে আর্টিকেল 33টা আছে। আচ্ছা, ও কোর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেফিনেশন 1 থেকে 16, ওভারসাইট অ্যান্ড মনিটরিং 17 থেকে 24, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রেটিফিকেশন 25 থেকে 33। আবার বলছি এটা নন রিফিউলমেন্ট, ও যে তার দেশে ফেরত পাঠানো যাবে না, আর্টিকেল 3। এক্ষেত্রে এইখানকার রিফিউলমেন্ট এটা হচ্ছে 3 নম্বর আর্টিকেল। আর আগের হচ্ছে আর্টিকেল হচ্ছে যেটা রিফিউজিতে 33 নম্বর আর্টিকেল হচ্ছে এটা তার দেশে ফেরত পাঠানো যাবে না। এই যে রিফিউলমেন্ট আছে এক্ষেত্রে হচ্ছে 33 নম্বর আর্টিকেলে রিফিউলমেন্ট। আর টর্চারের ট্রিটির মধ্যে হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, একটা কমিটি থাকবে যারা সারা পৃথিবীর এগুলোকে কী করবে, অবজার্ভ করবে। কনস্টিটিউশন অফ বাংলাদেশ, কনস্টিটিউশন বাংলাদেশের
সেকেন্ড পার্ট হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের মৌলিক কাঠামো এবং স্টেটের যে পলিসি সেগুলো এখানে বিধৃত রয়েছে। কোর প্রিন্সিপাল 8 থেকে 12, গভর্নমেন্ট গাইডলাইন 13 থেকে 25 কি প্রভিশনস আছে এক্ষেত্রে। আর হচ্ছে পার্ট 3 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে বর্ণনা 27 থেকে 41 47 পর্যন্ত। রিট হচ্ছে ফর্মাল রিটেন অর্ডার ইস্যুড বাই কোর্ট উইথ জুডিশিয়াল জুরিসডিকশন অ্যালোয়িং এ পার্সোনাল অর্গানাইজেশন টু সিক এ লিগ্যাল রেমেডি হোয়েন দেয়ার রাইটস আর ভায়োলেটেড। কারো আইনগত অধিকার যদি ভায়োলেটেড হয় আদালত কর্তৃক ঘোষণাকে হচ্ছে রিট বলা হয়। রিট হচ্ছে 5 প্রকার: রিট অফ হেভিয়াস কর্পাস, বন্দি প্রদর্শন; রিট অফ ম্যান্ডামাস, পরম আদেশ বা হুকুম জারি; রিট অফ প্রহিবিশন, নিষেধাজ্ঞামূলক রিট; রিট অফ সার্টেরিওরে, উৎপ্রেষণ রিট; অ্যান্ড রিট অফ কো ওয়ারেন্ট, কারণ দর্শাও রিট। আমরা ডেভেলপমেন্টের সংজ্ঞা বললাম। ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস অফ ডেভেলপিং অর বিং ডেভেলপড। দ্য টার্ম ডেভেলপমেন্ট জেনারেলি রিফার্স টু প্রসেস, গ্রোথ, advancement and positive change. Growth, advancement and positive change. লক লাগাই কি করে? সাদা চুল কোন দিকে নিয়ে সাদা চুলে রেকর্ড নেই, করে এটা তো বন্ধই করে